আচ্ছা, কখনো ভেবে দেখেছেন কি একটা ব্রিজ যখন দাঁড়িয়ে থাকে, ধরুন একটা মেশিন চলছে, তার উপর ঠিক কতটা চাপ পড়ছে? অথবা ধরুন একটা গাড়ির ইঞ্জিন বা জেনারেটরের শাফট ঘুরছে, তাতে কতটা শক্তি তৈরি হচ্ছে? হ্যাঁ, এই অদৃশ্য কিন্তু জরুরি বিষয়গুলো। এগুলো কিভাবে মাপা সম্ভব? আজ আমরা এই রকম কিছু ইঞ্জিনিয়ারিং পরিমাপের গভীরে যাব, তাই না? একদম। আমরা আজ মূলত 3টে জিনিস নিয়ে কথা বলবো: বল বা ফোর্স, স্ট্রেন আর টর্ক। এগুলো কিভাবে মাপা হয়। আর যন্ত্রগুলো নিশ্চয়ই লোড সেল, স্ট্রেন গেজ। হ্যাঁ, লোড সেল, স্ট্রেন গেজ আর ডায়নামোমিটার। এগুলো কিভাবে কাজ করে সেটাও বোঝার চেষ্টা করব। আমার মনে হয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা ছাত্রছাত্রীদের এটা বেশ কাজে লাগবে। দারুণ। তাহলে চলুন শুরু করি বল পরিমাপ বা ফোর্স মেজারমেন্ট দিয়ে। যে কোনো কাঠামো বা মেশিনের ডিজাইনে তো এটা জানা খুব জরুরি, তার উপর কতটা লোড বা বল আসছে। ঠিক। এখানেই তো লোড সেলের ব্যবহার, তাই না? হ্যাঁ, লোড সেলগুলো আসলে ইলেকট্রোমেকানিক্যাল পদ্ধতিতে কাজ করে। এর মধ্যে খুব জনপ্রিয় হল স্ট্রেইন গেজ লোড সেল। স্ট্রেইন গেজ লোড সেল। ভাবুন তো, ডিজিটাল ওজন মাপার মেশিনের কথা। আমরা দাঁড়ালে ওজন দেখা যায়। হ্যাঁ। এই লোড সেল অনেকটা সেভাবেই কাজ করে। এর উপর যখন বল প্রয়োগ করা হয়, তখন এর ভেতরের যে ইলাস্টিক মেম্বারটা থাকে তাতে বিকৃতি হয়, স্ট্রেইন হয়। আচ্ছা। আর সেখানে লাগালো থাকে স্ট্রেইন গেজ, যার রেজিস্ট্যান্স তখন বদলে যায়। ও আচ্ছা, তার ওই রেজিস্ট্যান্সের পরিবর্তন থেকেই বোঝা যায় ঠিক কতটা বল প্রয়োগ করা হয়েছে। হ্যাঁ, এটাকে কি কোনো ইলেকট্রিক্যাল সিগন্যালে? ঠিক তাই। এই রেজিস্ট্যান্সের পরিবর্তনকে একটা ইলেকট্রিক্যাল সিগন্যালে রূপান্তরিত করা হয়, যা থেকে বলের পরিমাপটা পাওয়া যায়। বল মাপার জন্য যেমন লোড সেল আছে, তেমনই ধরুন টেস্টিং মেশিনগুলো ঠিকঠাক কাজ করছে কিনা সেটা পরীক্ষা করার জন্য প্রোভিং রিংও ব্যবহার করা হয়, ক্যালিব্রেশনের জন্য আর কি। মনে রাখার সুবিধার জন্য তাহলে বলা যায় লোড সেল লোড সেন্স করে ইলেকট্রিক্যাল সিগন্যালে রূপান্তর। একদম সহজ হিসেব। তাহলে স্ট্রেইন গেজ লোড সেল কিভাবে বল পরিমাপ করে? মূল ব্যাপারটা হলো রেজিস্ট্যান্সের পরিবর্তন, তাই তো? হ্যাঁ, বোঝা গেল। তার বল মাপার একটা খুব কার্যকরী উপায় হল এই স্ট্রেনকে মাপা। আচ্ছা, এই স্ট্রেন জিনিসটা ঠিক কি, আর এটা মাপে কিভাবে? খুব ভালো প্রশ্ন। দেখুন, স্ট্রেন হলো গিয়ে কোনো বস্তুর ওপর বল প্রয়োগের ফলে তার আকারের আপেক্ষিক পরিবর্তন। আপেক্ষিক পরিবর্তন মানে তার আসল আকারের তুলনায় কতটা পরিবর্তন হলো। ধরুন একটা রাবার ব্যান্ড টানলে লম্বা হয়। এই যে লম্বা হওয়াটা, এটাই স্ট্রেইন। আচ্ছা। এটা মাপা জরুরি, কারণ এর থেকে আমরা বুঝতে পারি কোনো যন্ত্রাংশ বা কাঠামো কতটা স্ট্রেস বা চাপের মধ্যে আছে বা কতটা বেঁকে যাচ্ছে। আর এটা মাপার জন্য সবচেয়ে বেশি ব্যবহার হয় রেজিস্ট্যান্স স্ট্রেন গেজ, ঠিক তো? একদম। এর মূলনীতিটা খুব সহজ। যখন স্ট্রেন গেজ লাগানো বস্তুটার আকার বদলায়, তখন গেজের তার বা ফয়েলের দৈর্ঘ্য আর প্রস্থচ্ছেদও বদলায়। ফলে তার রেজিস্ট্যান্সটাও বদলে যায়। আর এই রেজিস্ট্যান্সের পরিবর্তনটা স্ট্রেনের সমানুপাতিক হয়। তার স্ট্রেন বাড়লে রেজিস্ট্যান্স বাড়ে বা কমে? হ্যাঁ, এই সম্পর্কটাই ব্যবহার করা হয়। বিভিন্ন ধরনের গেজ আছে কিন্তু, যেমন ধরুন পাতলা তারের কুণ্ডলী দিয়ে তৈরি ওয়্যার গেজ। ওয়্যার গেজ? আবার আছে ফয়েল গেজ, যেটা পাতলা ধাতব ফয়েল দিয়ে তৈরি। এটা বেশি ফ্লেক্সিবল আর সহজে লাগানো যায়। ও, ফয়েল গেজটা তাহলে বেশি সুবিধাজনক। অনেক ক্ষেত্রে হ্যাঁ। আমার ধরুন সেমিকন্ডাক্টর গেজও আছে, যা খুব সেন্সিটিভ, সামান্য স্ট্রেইনেও অনেকটা রেজিস্ট্যান্স বদলায়। বাহ! কিন্তু এর কিছু অসুবিধাও আছে, যেমন এরা তাপমাত্রার পরিবর্তনে প্রভাবিত হয় আর একটু ভঙ্গুর প্রকৃতির হয়। আর যদি বিভিন্ন দিক থেকে স্ট্রেন মাপতে হয়? হ্যাঁ, তার জন্য আছে স্ট্রেইন গেজ রোজেট, যেখানে একাধিক গেজ নির্দিষ্ট কোণে বসানো থাকে। আচ্ছা, এই যে বিভিন্ন গেজের কথা বললেন, এদের সেন্সিটিভিটি বা সংবেদনশীলতা কি একরকম? না, এখানেই আসে গেজ ফ্যাক্টরের ধারণা। গেজ ফ্যাক্টর, যেটাকে আমরা এফ দিয়ে লিখি, সেটা হলো রেজিস্ট্যান্সের আপেক্ষিক পরিবর্তন, ডেল্টা আর, আর স্ট্রেনের ডেল্টা এল বা অ্যাপসাইলন। F ইকুয়ালস টু ডেল্টা আর ইন্টু অ্যাপসাইলন। হ্যাঁ, এটা আসলে নির্দেশ করে একটা স্ট্রেন গেজ কতটা সংবেদনশীল। একই স্ট্রেনের জন্য কোন গেজের রেজিস্ট্যান্স কতটা বেশি বদলাবে। মনে রাখার জন্য তাহলে বলা যায় রেজিস্ট্যান্স বদলালো কতটা, স্ট্রেইনের জন্য ততটা। ঠিক। তাহলে বলুন তো, ফয়েল টাইপ স্ট্রেন গেজের সুবিধা কি?
মনে আছে? হ্যাঁ, ওটা বেশি ফ্লেক্সিবল আর সহজে লাগানো যায়। একদম। বেশ, তাহলে স্ট্রেন বোঝা গেল। এবার আসি টর্কে। ঘূর্ণন বা মোচড়ের ফলে যে শক্তি তৈরি হয়, মানে টর্ক, সেটা কিভাবে মাপা হয়? হ্যাঁ, টর্ক মানে তো ঘূর্ণন বল, তাই না? যেমন স্ক্রুড্রাইভার দিয়ে স্ক্রু ঘোরানো। ঠিক। বা ধরুন গাড়ির ইঞ্জিনে পিস্টনের ওঠানামা থেকে চাকাকে ঘোরানোর জন্য যে বলটা তৈরি হয়, ইঞ্জিনের পাওয়ার বা কোনো মোটরের আউটপুট জানতে হলে শ্যাফটের টর্ক মাপাটা খুব জরুরি। আর তার থেকে পাওয়ারও নিশ্চয়ই মাপা যায়। হ্যাঁ, টর্ক আর স্পিড জানলে পাওয়ার বের করা যায়। আর এই টর্ক মাপার জন্য যে যন্ত্র ব্যবহার হয় তার নাম হলো ডাইনামোমিটার। ডাইনামোমিটার, এটা কি জিনিস, কিভাবে কাজ করে? ডাইনামোমিটার মূলত ঘূর্ণায়মান যন্ত্রের টর্ক আর পাওয়ার মাপে। এর অনেক রকম ভেদ আছে। একটা খুব সরল উদাহরণ হলো প্রনি ব্রেক ডাইনামোমিটার। প্রনি ব্রেক? হ্যাঁ, এটা একটা অ্যাবজর্পশন টাইপ ডাইনামোমিটার, মানে ঘূর্ণনের শক্তিকে এটা শুষে নেয় বা অ্যাবজর্ভ করে। কিভাবে? এখানে শ্যাফটের উপর একটা ব্রেক শু বা ব্যান্ডের সাহায্যে ঘর্ষণ তৈরি করা হয়। এই ঘর্ষণ ঘূর্ণন শক্তিকে তাপে রূপান্তরিত করে আটকে দেয়, আর ওই ঘর্ষণ বল থেকেই টর্ক মাপা হয়। এটা সাধারণত ল্যাব বা ছোটখাটো মোটরে পরীক্ষায় কাজে লাগে। কিন্তু এতে তো শক্তিটা নষ্ট হয়ে যাচ্ছে, তাই না? মানে তাপে বদলে যাচ্ছে। হ্যাঁ, অ্যাবজর্পশন টাইপের শক্তিটা শোষিত হয়। তবে অন্য ধরনের ডাইনামোমিটারও আছে, যেমন ধরুন এডি কারেন্ট ডাইনামোমিটার। এটাও অ্যাবজর্পশন টাইপ, কিন্তু এখানে মেকানিক্যাল ব্রেকের বদলে ম্যাগনেটিক ফিল্ড ব্যবহার করে এডি কারেন্ট তৈরি করে ঘূর্ণন শক্তিকে আটকানো হয়। ও, ইন্টারেস্টিং। আবার এমন ডাইনামোমিটারও আছে যা শক্তি নষ্ট করে না, যেমন স্ট্রেইন গেজ ট্রান্সমিশন ডাইনামোমিটার। সেটা কিভাবে কাজ করে? এখানে শাফটের ওপরেই স্ট্রেইন গেজ বসানো থাকে। শাফট ঘুরলে টর্কের জন্য তাতে যে সামান্য মোচড় বা স্ট্রেইন হয় সেটা স্ট্রেইন গেজ মেপে নেয়, আর সেই স্ট্রেইন থেকে সরাসরি টর্ক ক্যালকুলেট করা হয়। এতে শক্তি নষ্ট হয় না। বাহ, এটা তো বেশ কাজের। তাহলে ডাইনামোমিটার মূলত ঘূর্ণায়মান বস্তুর টর্ক আর পাওয়ার পরিমাপ করতে ব্যবহৃত হয়, তাই তো? একদম। তাহলে আজ আমরা বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ পরিমাপ দেখলাম। বল মাপার জন্য লোড সেল, বিশেষ করে স্ট্রেইন গেজ লোড সেল। তারপর দেখলাম সূক্ষ্ম বিকৃতি বা স্ট্রেইন মাপার জন্য বিভিন্ন ধরনের স্ট্রেইন গেজ ওয়্যার, ফয়েল, সেমিকন্ডাক্টর, এমনকি রোজেট। আর জানলাম গেজ ফ্যাক্টরের ব্যাপারে। আর সবশেষে ঘূর্ণন বল বা টর্ক মাপার জন্য নানা ধরনের ডাইনামোমিটারের কথা, যেমন প্রনি ব্রেক, এডি কারেন্ট আর স্ট্রেইন গেজ ট্রান্সমিশন ডাইনামোমিটার। ঠিক। দেখুন, এই যে পরিমাপের কৌশলগুলো আমরা জানলাম, এগুলো কিন্তু শুধু পরীক্ষার সিলেবাসের পড়া নয়। একদমই না। ভবিষ্যতে যখন আপনারা, মানে যারা শুনছেন, নতুন মেশিন ডিজাইন করবেন বা ধরুন কোনো ব্রিজ বা বাড়ির কাঠামোর নিরাপত্তা নিশ্চিত করার কাজ করবেন, তখন কিন্তু এই জ্ঞানগুলোই নির্ভুল পরিমাপ করতে আর সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। ঠিক কথা। মনে রাখতে হবে, ভালো ইঞ্জিনিয়ারিংয়ের ভিত্তি হল নির্ভুল পরিমাপ। তাই শেখাটা কিন্তু থামানো চলবে না। নতুন চ্যালেঞ্জ নিতে হবে, তার সমাধান খুঁজতে হবে। একদম। আর শেষে একটা প্রশ্ন রেখে যাই সবার ভাবনার জন্য। ধরুন খুব উচ্চ তাপমাত্রায় কাজ করছে এমন কোনো জেট ইঞ্জিন, বা ধরুন তেজস্ক্রিয় পরিবেশে থাকা কোনো পারমাণবিক চুল্লির যন্ত্রাংশ। হ্যাঁ, সেগুলোর উপর চাপ বা বিকৃতি মাপতে হবে। তখন কি এই সাধারণ স্ট্রেন গেজ বা লোড সেলগুলো কাজ করবে, নাকি সেখানে অন্য কোনো বিশেষ ধরনের প্রযুক্তির প্রয়োজন হবে? এটা নিয়ে একটু ভাবা যেতে পারে।